নমস্কার। মোহনপুর অনিতা স্কুলের পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীকে অভিনন্দন। তো আজকে আমি তোমাদের বোঝাবো দশম শ্রেণীর যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা। ঠিক আছে, তোমরা অবশ্যই মনোযোগ সহকারে আমার কথাগুলি শুনবে এবং বোঝার চেষ্টা করবে, কারণ ক্লাসটা বুঝে যখন অনেকে আমাকে কমেন্ট করে বলে যে আমাদের বুঝতে খুবই সুবিধা হয়েছে, তখন নিজেকে খুবই উৎসাহিত মনে হয়। তাই সকল ছাত্রছাত্রীদের কাছে আমার অনুরোধ, তোমরা অবশ্যই কোনো জায়গা না বুঝতে পারলে আমাকে কমেন্ট করে জানাবে। তো আজকে আমি তোমাদের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার পার্ট 3 বোঝাবো। যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার পার্ট 1-এ যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা কি এবং যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা কিভাবে গঠিত হয়েছিল, পার্ট 2-তে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার বৈশিষ্ট্য এবং সেই সম্পর্কে তোমাদের আমি জানিয়েছি। তো আজকে যে জায়গাটা জানাবো সেটা হলো ভারতে ক্ষমতার বিকেন্দ্রীকরণ কিভাবে হয়েছে। ঠিক আছে, তো ভারতকে একটি যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা বা যুক্তরাষ্ট্রীয় যেটাকে বলা হয় যে যুক্তরাষ্ট্রীয় গণতন্ত্র বলা হয় কেন, এটাও আমি বুঝিয়ে দিয়েছি পার্ট 2-তে বা পার্ট 1-এ। তো এবার আমরা বুঝবো ভারতে ক্ষমতার বিকেন্দ্রীকরণ। ভারতে যুক্তরাষ্ট্রীয় পদ্ধতিতে কিভাবে ক্ষমতার বিকেন্দ্রীকরণ হয়েছে সে সম্পর্কে আমি তোমাদের আজকে জানাবো। তো জনসংখ্যার দিক থেকে উত্তরপ্রদেশ রাশিয়ার, তোমাদের আমি আবারও বলছি খাতা কলম নিয়ে বসে পড়ো, কারণ এক একটা কথা মনোযোগ সহকারে যদি শুনতে না পারো তাহলে অবশ্যই তোমরা লিখতে পারবে না। জনসংখ্যার দিক থেকে উত্তরপ্রদেশ রাশিয়া থেকে বড়, মহারাষ্ট্র প্রায় জার্মানির সমান। ঠিক আছে, তো তোমাকে যদি প্রশ্ন করে যে উত্তরপ্রদেশ কোন রাষ্ট্র থেকে বড় জনসংখ্যার দিক থেকে, তুমি নিশ্চয়ই লিখবে উত্তরপ্রদেশ রাশিয়া থেকে বড়। এবং আরো একটা প্রশ্ন যেটা আমি লিখে নিই সেটা হলো মহারাষ্ট্র জার্মানির সমান। তাহলে তোমরা অবশ্যই দেখে নেবে, আমি নিচে লিখে নিচ্ছি যে মহারাষ্ট্র কিসের সমান? জার্মানির সমান। জার্মানির সমান। তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারলে যে জনসংখ্যার বিচারে উত্তরপ্রদেশ হলো কি রাশিয়ার সমান এবং মহারাষ্ট্র হলো জার্মানির সমান। তাহলে এই চিন্তা ভাবনা, অর্থাৎ এই রাজ্যগুলি অভ্যন্তরীণ বৈচিত্র্যের ক্ষেত্রেও বিশাল, তাই এখানে ক্ষমতার বিস্তৃতি অংশীদারিত্বের প্রয়োজন। অর্থাৎ এই রাজ্যগুলো দেখা যায় যে জনসংখ্যার দিক দিয়ে যেহেতু এই রাজ্যগুলি বিশাল, তাই এই রাজ্যগুলির মধ্যে বিশেষত ক্ষমতার বিকেন্দ্রীকরণটা খুবই প্রয়োজন অন্যান্য রাজ্যের তুলনায়। ঠিক আছে, তাই এখানে ক্ষমতার বিস্তৃত অংশীদারিত্বের প্রয়োজন। ভারতের মতো বিশাল দেশে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে সফল করে তুলতে হলে রাজ্য সরকারগুলোর অধীনে একটি অতিরিক্ত স্তরের সরকার থাকা প্রয়োজন। ঠিক আছে, অর্থাৎ ভারতীয় রাজ্যগুলিকে যদি আমরা উন্নতি করে তুলতে চাই তাহলে সেই রাজ্যগুলিকে উন্নতি করতে হলে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, অর্থাৎ ক্ষমতার বিকেন্দ্রীকরণ অবশ্যই প্রয়োজন। ক্ষমতার বিকেন্দ্রীকরণের ক্ষেত্রে একটি অন্যতম যুক্তি, এর ধারণার ফলশ্রুতি হলো তৃতীয় স্তরের সরকার বা স্থানীয় সরকারের নামে পরিচিত। যে ক্ষমতার বিকেন্দ্রীকরণ আমরা দেখেছি কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, তারপর হলো স্থানীয় সরকার। এবার বলেছে স্থানীয় সরকারকেও বিভিন্ন ভাগে ভাগ করা প্রয়োজন। ঠিক আছে, তোমরা অবশ্যই কিন্তু মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবে। এই স্থানীয় সরকার ক্ষমতা যখন দেখা যায় যে কেন্দ্রীয় বা রাজ্য সরকারগুলো থেকে নিয়ে স্থানীয় সরকারের হাতে প্রদান করা হয়, তখন তাকে ক্ষমতার বিকেন্দ্রীকরণ বলা হয়। অর্থাৎ তোমাদের মনে নিশ্চয়ই প্রশ্ন যে ক্ষমতার বিকেন্দ্রীকরণ কি? ক্ষমতার বিকেন্দ্রীকরণ হলো ক্ষমতাটাকে যখন
কেন্দ্রীয় বা রাজ্য সরকার থেকে নিয়ে স্থানীয় সরকারের মধ্যে বন্টন করে দেওয়া হয়, ওই যে বন্টন করে দেওয়ার ব্যবস্থা, ওটাকে বলা হয় কি ক্ষমতার বিকেন্দ্রীকরণ। তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারলে ক্ষমতার বিকেন্দ্রীকরণ কি। ঠিক আছে, এবার আমাদের সামনে যে প্রশ্ন, সকল রাজ্যে গ্রামীণ স্তরে পঞ্চায়েত, এই যে দেখা যায় পরবর্তী সময়ে আমি দেখেছি, দেখো ক্ষমতা যখন কেন্দ্রীয় বা রাজ্য সরকারগুলো থেকে নিয়ে স্থানীয় সরকারের মধ্যে ভাগ করে দেওয়া হয়। তারপর আমাদের জানা থাকা প্রয়োজন যে সকল রাজ্যে গ্রামীণ স্তরে এবং শহর এলাকায় পৌর পরিষদ কি করা হয়, গঠন করা হয়েছে। এই সকল স্থানীয় সরকারগুলো রাজ্য সরকার দ্বারা নিয়ন্ত্রিত হয়। স্থানীয় সরকারগুলো নির্বাচন পূর্বে নিয়মিত হতো না। আয়ের উৎস নির্ধারণের ক্ষেত্রেও স্থানীয় সরকারের বিশেষ কোনো ক্ষমতা ছিল না। সুতরাং সে সময় ক্ষমতা বিকেন্দ্রীকরণ ব্যবস্থা খুব বেশি ফলশ্রুতি হয়নি। তোমরা অবশ্যই বুঝতে পেরেছো যে আমি কোন জিনিসটা তোমাদের বোঝাতে চেয়েছি। সকল রাজ্যে গ্রামীণ স্তরে এবং শহর এলাকায় পৌর পরিষদ গঠিত হয়েছে। সেই সময় অর্থাৎ 1992 সালের ক্ষমতার বিকেন্দ্রীকরণের ক্ষেত্রে একটা বিশাল বড় পদক্ষেপ নেওয়া হয়েছিল। তো এই 1992 সালের আগে পর্যন্ত সময়ের কাহিনী হলো ওটা। ঠিক আছে, আগে পর্যন্ত সময়ে স্থানীয় সরকারের যে ক্ষমতার বিভাজনটা ছিল, সেই বিভাজনটিকে নিয়মিত, মানে এগুলি নিয়মিত ছিল না এবং তাদেরকে বেশি ক্ষমতা দেওয়া হতো না। এজন্য বিকেন্দ্রীকরণ ব্যবস্থা খুব বেশি একটা লাভজনক বা ফলশ্রুতি হয়নি। তারপর সবাই মিলে চিন্তা করে দেখলো যে পরবর্তী সময়ে 1992-তে 1992 সালের ক্ষমতা বিকেন্দ্রীকরণের ক্ষেত্রে একটি বিশাল পদক্ষেপ নেওয়া হলো। সংবিধান সংশোধনের মাধ্যমে গণতন্ত্রের তৃতীয় স্তর হিসাবে পরিচিতি স্থানীয় সরকারের হাতে অধিক ক্ষমতা প্রদান করা হয়, যার ফলে স্থানীয় সরকার বর্তমানে অনেক বেশি ফল প্রসূত হয়েছে। অর্থাৎ আগে তো সেই স্থানীয় সরকার হাতে কোনো ক্ষমতা দেওয়া হতো না, তাই সেই স্থানীয় সরকারগুলি এত একটা বেশি ফলশ্রুতি হয়নি। তারপর 1992 সালে ক্ষমতার বিকেন্দ্রীকরণের ক্ষেত্রে একটি বিশাল পদক্ষেপ নেওয়া হয় এবং স্থানীয় সরকারগুলির হাতে অনেকগুলি ক্ষমতা দেওয়া হয় সংবিধান সংশোধনের মাধ্যমে। তার ফলে দেখা গেল যে স্থানীয় সরকারগুলি আস্তে আস্তে ফলশ্রুতি লাভ করতে শুরু করেছে এবং স্থানীয় মানুষ বা স্থানীয় যে সরকারগুলি আছে, সেই স্থানীয় সরকারগুলি আস্তে আস্তে উন্নতি হতে শুরু করেছে। কিরকম ধরনের উন্নতি? যেমন ধরো, স্থানীয় সরকারগুলোর জন্য নিয়মিত নির্বাচন এখন সাংবিধানিকভাবে বাধ্যতামূলক। কি করা হয়েছিল? স্থানীয় সরকারগুলির জন্য সেই নিয়মিত নির্বাচন বাধ্যতামূলক করে দেওয়া হয়েছিল। ঠিক আছে, যে যেমন আমরা লোকসভা নির্বাচন হয়, বিধানসভা নির্বাচন হয়, সেই রকম স্থানীয় সরকারগুলোর জন্যও একটা নির্বাচন নির্দিষ্ট করে দেওয়া হয়েছিল, যার ফলে দেখা গেল যে স্থানীয় সরকারগুলোতেও নিয়মিতভাবে নির্বাচন হতে শুরু করে দিল। তারপর স্থানীয় স্বায়ত্ত শাসনমূলক প্রতিষ্ঠানগুলোতে তফসিলি জাতি, উপজাতি এবং অনগ্রসর শ্রেণীর জন্য আসন সংরক্ষণের ব্যবস্থা করা হলো। ধীরে ধীরে তফসিল জাতি, উপজাতি এবং অনগ্রসর শ্রেণী যারা আছে তাদের জন্য আসন সংরক্ষণ করা হলো। স্থানীয় সরকারের সকল পদে মহিলাদের জন্য 1/3 আসন সংরক্ষণ করা হয়েছে ত্রিপুরাতে, যেটা বর্তমানে 50% আসন রয়েছে। ঠিক আছে, তো স্থানীয় সরকারগুলোর জন্য কি করা হয়েছে? স্থানীয় সরকারগুলোর জন্য 1/3 আসন সংরক্ষণ করা হয়েছে, কিন্তু ত্রিপুরাতে এটা 50% আসন করা হয়েছে। তাহলে তোমরা অবশ্যই দেখা যাবে যে 50% আর এটা হলো 1/3। তাহলে তোমরা অবশ্যই, যদি শর্ট কোশ্চেনে আসে যে স্থানীয় সরকারের জন্য কত শতাংশ আসন সংরক্ষণ আছে, 1/3, কিন্তু ত্রিপুরাতে এটা 50% হয়ে গেছে বা 50% করা হয়েছে। স্থানীয় স্বায়ত্তশাসন প্রতিষ্ঠানগুলোতে নিয়মিত নির্বাচন পরিচালনার জন্য
প্রত্যেক রাজ্যেই স্বাধীন নির্বাচন গঠন করা হয়েছে এবং স্থানীয় সরকারগুলি যাতে নির্বাচন হয় এবং নিয়মিত সেই নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, প্রত্যেক রাজ্যে একটা কি স্বাধীন নির্বাচন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তারপর হলো প্রত্যেক রাজ্যকে কিছু ক্ষমতা এবং রাজস্ব স্থানীয় সরকারগুলোর মধ্যে বন্টন করে দিতে হয়। এই বন্টন ব্যবস্থা রাজ্যভেদে ভিন্ন ভিন্ন হয়। প্রত্যেক রাজ্যকেই মানে প্রতিটা রাজ্যে মুখ্যমন্ত্রী বা অন্যান্য যে সরকার প্রতিষ্ঠিত হবে, সেই সরকার স্থানীয় সরকারদের জন্য একটা অংশ বরাদ্দ করে তাকে বা একটা অংশ তাদেরকে দিয়ে দেওয়া হয়। এই ধরনের স্থানীয় সরকার ব্যবস্থা দেখা গেল যে দিতে হয়। এই ধরনের স্থানীয় সরকার ব্যবস্থা পঞ্চায়েত রাজ নামে বহুলভাবে পরিচিত, যেটা আমরা অনেক সময় বলি পঞ্চায়েতের ইলেকশন, ঠিক আছে। অর্থাৎ পঞ্চায়েত রাজ নামে বেশি পরিচিত। তাহলে স্থানীয় সরকারগুলি কি নামে পরিচিত যদি আসে, তাহলে তোমরা লিখে দিতে পারবে পঞ্চায়েত রাজ নামে পরিচিত। তারপর প্রত্যেক গ্রাম অথবা কিছু গ্রাম নিয়ে একটি গ্রাম পঞ্চায়েত গঠিত হয়। এটি এমন একটি স্থানীয় পরিষদ যেখানে বেশ কয়েকজন ওয়ার্ড সদস্য, যারা পঞ্চ বা পরিষদের প্রধান, সরপঞ্চ বা গ্রাম প্রধান নামে পরিচিত, ঠিক আছে। আমরা বলি না গ্রামের প্রধান, তারা গ্রাম প্রধান নামে পরিচিত। এরা সকলেই সেই ওয়ার্ড কিংবা গ্রামের প্রাপ্তবয়স্ক নাগরিকদের দ্বারা সরাসরি নির্বাচিত হয়। সেই ওয়ার্ড বা গ্রামের যে প্রাপ্তবয়স্ক নাগরিক আছে তাদের দ্বারা সরাসরি ওরা নির্বাচিত হয়। এবার হলো গ্রাম পঞ্চায়েত হলো গ্রামের সর্বোচ্চ সিদ্ধান্ত প্রণয়নকারী সংস্থা। এবার তোমাদের যদি বলে গ্রাম পঞ্চায়েত কি, গ্রাম পঞ্চায়েত হলো গ্রামের সর্বোচ্চ সিদ্ধান্ত প্রণয়নকারী একটি সংস্থা, যার মাধ্যমে একটা গ্রাম পঞ্চায়েতে ভোট হয়, ভোট হলে এর একটা প্রধান থাকে। গ্রাম পঞ্চায়েত গ্রাম সভার তত্ত্বাবধানে কার্য পরিচালনা করে। গ্রামের সকল প্রাপ্তবয়স্ক নির্বাচক মণ্ডলী গ্রাম সভার সদস্য। বছরে 2 কিংবা 3 বার গ্রাম সভার অধিবেশন বসে। তাহলে তোমাদের যদি আসে গ্রাম সভার অধিবেশন বছরে কয়বার বসে, 2 থেকে 3 বার বসে। অবশ্যই তোমরা শর্ট কোশ্চেন এগুলি পেতে পারো এবং আসতে পারে, ঠিক আছে। তো 2 থেকে 3 বার বসে। অধিবেশনে গ্রাম পঞ্চায়েত বার্ষিক বাজেটের অনুমোদন দেওয়া হয় এবং পঞ্চায়েতের সার্বিক কর্মকাণ্ডের পর্যালোচনাও করা হয়। স্থানীয় সরকার ব্যবস্থা গ্রামীণ স্তর থেকে জেলা স্তর পর্যন্ত বিস্তৃত। কতগুলি গ্রাম পঞ্চায়েত মিলে পঞ্চায়েত সমিতি। এবার আমাদের মনে পঞ্চায়েত সমিতি কি, পঞ্চায়েত সমিতি যদি তোমাদের বলে যে পঞ্চায়েত সমিতি কি, না, পঞ্চায়েত সমিতি হলো যে কি কয়েকটি কি নিয়ে 2 বা পঞ্চায়েত সমিতি বলতে কি বুঝো বা পঞ্চায়েত সমিতি কি, তাহলে তোমরা অবশ্যই বলবে যে পঞ্চায়েত সমিতি হলো যে গ্রামের কি বলা হয় ওটাকে, যে পঞ্চায়েত সমিতি বলা হয় স্থানীয় সরকার ব্যবস্থা গ্রামীণ স্তর থেকে জেলা স্তর পর্যন্ত বিস্তৃত, কিন্তু কতগুলি গ্রাম পঞ্চায়েত মিলে, মানে 2-3টা গ্রাম পঞ্চায়েত বা 4-5টা গ্রাম পঞ্চায়েত মিলে কি হয়, একটা পঞ্চায়েত সমিতি হয়। ব্লক পঞ্চায়েত বা পঞ্চায়েত মণ্ডল গঠিত হয়। এই স্তরের সদস্যগণ ওই এলাকায় গ্রাম পঞ্চায়েতের সকল সদস্য দ্বারা নির্বাচিত হন। তোমরা অবশ্যই কিন্তু এগুলি লক্ষ্য রাখবে। জেলার সকল পঞ্চায়েত সমিতি মিলে জেলা পরিষদ গঠিত হয়। এবার হলো জেলা পরিষদ কিভাবে গঠিত হয়, জেলার সকল পরিষদ মিলে, ঠিক আছে, সকল পরিষদ মিলে জেলা পরিষদ গঠিত হয়, ঠিক আছে। তারপর আমরা চলে যাব অনুরূপভাবে শহর এলাকাতে, এটা তো গ্রামের ব্যবস্থা গেল। এবার সেম শহর এলাকাতে, অনুরূপভাবে শহর এলাকাতেও স্থানীয় সরকার বর্তমান থাকে, ঠিক আছে। শহরের পৌরসভা গঠিত হয়, তবে বড় শহরগুলিতে পৌর নিগম থাকে। ছোট ছোট শহরে পৌরসভা গঠিত হয়, কিন্তু বড় শহরগুলিতে পৌর নিগম থাকে। পৌরসভা ও পৌর নিগমগুলো নির্বাচিত সংস্থার দ্বারা পরিচালিত হয়। পৌর প্রতিষ্ঠানের চেয়ারপারসন ওই এলাকার রাজনৈতিক প্রধান থাকে। অর্থাৎ পৌর নিগমের
প্রধান মেয়র হিসাবে পরিচিত। পৌরসভার যে চেয়ারপারসন তিনি পৌর নিগমের কি মেয়র হিসাবে পরিচিত, প্রধান মেয়র হিসাবে পরিচিত। তাহলে আমরা বুঝতে পারলাম। তারপর চলে যাব আমরা বর্তমান ভারতে। দেখা গেল যে আমাদের যে বর্তমান ভারত আছে, সে বর্তমান ভারতের গ্রাম পঞ্চায়েত এবং পৌর প্রতিষ্ঠান সমূহের নির্বাচিত মোট প্রতিনিধিদের সংখ্যা প্রায় 36 লক্ষ। ঠিক আছে, আমাদের ভারতে প্রায় নির্বাচিত প্রতিনিধি আছে কত? 36 লক্ষ। তোমরা অবশ্যই মনোযোগ সহকারে শুনবে এবং লক্ষ্য করবে যে এগুলি যাতে 35 লক্ষ কি ছিল যে গ্রাম প্রতিষ্ঠান সমূহে নির্বাচিত মোট প্রতিনিধির সংখ্যা, অর্থাৎ পৌর প্রতিষ্ঠান সমূহে নির্বাচিত মোট প্রতিনিধির সংখ্যা। ঠিক আছে, অনেক রাজ্যই প্রয়োজনীয় ক্ষমতা স্থানীয় সরকারের কাছে এখনো পর্যন্ত পুরোপুরিভাবে হস্তান্তরিত হয়নি। অর্থাৎ আমাদের অনেক রাজ্যে এখনো যে প্রয়োজনীয় ক্ষমতা স্থানীয় সরকারের কাছে সম্পূর্ণভাবে হস্তান্তরিত হয়নি। প্রয়োজনের তুলনায় আয়ের উৎস এখনো অপ্রতুল রয়েছে। ঠিক আছে, অর্থাৎ মানে এখনো সম্পূর্ণভাবে হয়নি, এ ব্যাপারে অনেক রাজ্য সরকার উদাসীন। সুতরাং স্থানীয় সরকার ব্যবস্থায় কাঙ্ক্ষিত স্বরূপ পূরণে আমাদের এখনো অনেক দূর এগিয়ে যেতে হবে। অর্থাৎ আমাদের ভারতবর্ষে এখনো অনেক রাজ্য রয়েছে যেখানে যে প্রয়োজনীয় ক্ষমতা রাজ্য সরকারের হাতে বা স্থানীয় সরকারের হাতে পৌঁছেনি। তো আমাদেরকে ওইসব রাজ্যগুলি বা ওইসব স্থানীয় অঞ্চলগুলিকে ওই ক্ষমতাটাকে পৌঁছে দিতে হবে, তবেই আমাদের দেশ শক্তিশালী হবে এবং আমাদের দেশ উন্নতির দিকে এগিয়ে যাবে। যাই হোক, আর সময় নষ্ট করে লাভ নেই। অসংখ্য ধন্যবাদ তোমাদের শোনার জন্য, এবং অবশ্যই কমেন্ট করে জানাবে যে এই জায়গাটা তোমরা বুঝতে পারো না। আমি চেষ্টা করব পরবর্তী ক্লাসে আবার বুঝিয়ে দেওয়ার জন্য। নমস্কার।